বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাঁধে ভাঙন। বিভিন্ন জেলায় ঝোড়ো হওয়া বৃষ্টি, বজ্রপাতে প্রাণ গেছে ৩ জনের। ৫ জেলায় বন্যার পূর্বাভাস। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওড়া অঞ্চলের স্বপ্নের ফসল, কৃষকের হাহাকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা প্রদানের আশ্বাস প্রধানমন্ত্রী। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। লোডশেডিং আর জ্বালানি সংকটে সিরাজগঞ্জের তাঁত শিল্পে স্থবিরতা। লোকসানের মুখে ব্যবসায়ীরা, আয় রোজগার কমে যাওয়ায় দুর্ভোগে শ্রমিকরা। 2-3 ঘন্টা ধরে কারেন্ট থাকে, যায় আইসে এভাবে তো আমরা কাম করতে পারি না। এখন যদি এখানে কাজ না করতে পারি তাহলে আমার সংসার চলবে কিভাবে? লোডশেডিং এর কারণে আমাদের তাঁত শিল্প ব্যাহত হয়ে যাইতেছে, যার কারণে আমাদের এখন তাঁত চালান কষ্ট হয়ে যাইতেছে। ময়মনসিংহে স্কুল ছাত্রীদের সামনে এক ব্যক্তির অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর ধরা পড়েছে অভিযুক্ত। গোপালগঞ্জে সরকারি খালের সাঁকোর মুখে অবৈধ বেড়া, চলাচলের ভোগান্তিতে 32 পরিবারের 5 শতাধিক মানুষ। রাস্তা ছিল সরকারি রাস্তা এবং চেয়ারম্যানের অনুমতিতে এদিকে রাস্তা হয়। আমরা চলাচল করতে পারতেছি না, আমাদের লোকজন হাটে যেতে পারতেছে না। অত্যাচার আমরা এখন অনেক কষ্ট করতেছি, আমাদের অত্যাচার সস্তে না, ছেলে মেয়ে নিয়ে আমরা খুব কষ্টে। বিরতিহীন সংবাদ ছাড়া দেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। প্রথম শিরোনামে যেমনটি শুনলেন, সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আজও বৃষ্টি হচ্ছে। ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টিতে অনেক নিচু এলাকায় জলাবদ্ধতাও দেখা দিয়েছে। বজ্রপাতে রাজবাড়ী ও জামালপুরে 3 জনের প্রাণ গেছে। উজানের ঢল আর বৃষ্টিতে হাওড়া অঞ্চলের অবস্থার অবনতি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গেল কয়েকদিন ধরেই কখনো হালকা কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। সেই সাথে আসছে ভারত থেকে উজানের ঢল। তীব্র স্রোতে মধ্যনগর উপজেলায় গ্রামীণ সড়ক ভেঙে পানি ঢুকছে ঝিনারিয়া হাওরে। এরই মধ্যে তলিয়েছে হাওরের বেশিরভাগ আবাদি জমি। সরকারি হিসাবে 7,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও তার চেয়ে বেশি ফসলহানির দাবি হাওড় অঞ্চলের কৃষকের। জেলার সবগুলো নদ নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে। আমরা তো খুব পানি, মেশিনও চলে না, শ্রমিকও ভাড়া জানা ঠেকা দেওয়া, 7 কেয়ার গেছি, ফাইন তোলার 7 কেয়ার আছে আমার। ফসল রক্ষায় স্থায়ী পরিকল্পনা নেওয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। একটা সুন্দর পরিকল্পনা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন নদীকরণ এবং হাওরকরণ, এটাকে দ্রুতই করতে হবে এবং একটা পরিকল্পনা নিয়ে করতে হবে। নেত্রকোনায় কংস নদের পানি বেড়ে তলিয়ে আছে হাওর অঞ্চলের 42,000 হেক্টর জমির ফলন। এর মধ্যে 20,000 হেক্টর জমির ফসল রক্ষা করতে পেরেছে চাষিরা। অর্ধেকের বেশি এখনো ডুবে আছে 3 দিনের বৃষ্টির পানিতে। এইগুলো সব ডুবতেছে, অটোমেটিক ডুবতেছে বৃষ্টির পানিতে। হাজার একর জমি নষ্ট হয়েছে, কৃষকের এবার দুর্ভোগে পড়ছে। 80% ধানের মধ্যে রাস্তা নদী, আর অর্ধেক টানা তুলছে মানুষ। বাঁধ রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রশাসনের সহযোগিতায় যারা পিএসি কাজগুলো করেছেন তারাও তাদের কাজগুলো মনিটরিং করতেছে, যাতে কোনোভাবেই বাঁধগুলো ভেঙে না যায় বা ভাঙার উপক্রম না হয়। এদিকে মধ্যরাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে জামালপুরে। দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে নেমে এসেছে স্থবিরতা, ভোগান্তিতে সাধারণ মানুষ। গত 24 ঘন্টায় 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির মধ্যে সড়কে কাজ করতে গিয়ে বজ্রপাতে সাগর নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ইসলামপুরে মারা গেছে যুবক শামীম মিয়া। এছাড়া রাজবাড়ীতে বজ্রপাতে মারা গেছেন একজন। পেটের দায় রিক্সা চালাই, কি করবো, বাইরে অন্য আগে যত বৃষ্টিপাত হোক। হাওয়া খুব খারাপ, ভয় করলে কি হবে, তাও তো গরু বাছুরের খাওয়া লাগবো। সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে খুলনাতেও। মানিকগঞ্জে বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ঝালকাঠির কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। নড়াইলের কালিয়ায় ঝড়ে গাছ থেকে নারিকেল পড়ে আহত হয়েছেন 2 শিক্ষার্থী।
মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। তাপস সরকার, যমুনা নিউজ। সুনামগঞ্জে যাচ্ছি। এ পর্যায়ে সহকর্মী সোহানুর রহমান সোহান অপেক্ষা করছেন আমাদের জন্য। সোহান, সুনামগঞ্জে তো আসলে বাঁধ ভাঙার আগেই গতকাল থেকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, আর এখন যেহেতু বাঁধ ভেঙে গেছে তাতে করে নিম্নাঞ্চল তো তলিয়ে যাওয়ার কথা। কি অবস্থা দেখছেন? প্রশাসনের পক্ষ থেকে বাঁধ মেরামতে কোনো ধরনের সংস্কার উদ্যোগ চোখে পড়ল কিনা? বৃষ্টি, আমরা সকাল থেকে হাওরে ছিলাম। হাওরের কি অবস্থা সেটি আমরা দেখিয়েছি। হাওরের যে পাকা ধানগুলো তলিয়ে যাচ্ছে, কৃষক কিভাবে দুর্ভোগ পোহাচ্ছে, কিভাবে ধান কাটছে এবং কাটার পর সেগুলো যে শুকানোর কোনো ব্যবস্থা নাই সেইটুকু আমরা দেখাচ্ছিলাম। তবে একটা বিষয় বলে রাখি, শুধু যে হাওরের ক্ষয়ক্ষতি হবে এমন না, পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু আগাম একটা বন্যার সতর্কতা জারি করা হয়েছে। যেই বন্যা যদি আসলে যেই পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, অতিবারী বৃষ্টিপাত, সেই অতিবারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে হাওরের পাশাপাশি কিন্তু সুনামগঞ্জের মানুষের জনজীবনেরও দুর্ভোগ ঘটবে, লোকালয়ে পানি ঢুকবে, পাশাপাশি যেই ধরনের ক্ষয়ক্ষতি হয় আসলে বন্যা হলে সেটি হওয়ার সুযোগ রয়েছে। তো এর কারণে জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে জরুরি সভা করে বন্যা দুর্গত হলে কিভাবে আসলে উদ্ধার করা যাবে, কিভাবে ফসল কর্তন করা হবে, কিভাবে নৌযান রেস্কিউ বোট প্রস্তুতি করা হয়েছে, আশ্রয় কেন্দ্র, স্বেচ্ছাসেবক এবং আর্থিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা এবং যোগাযোগ, পৌরসভা ড্রেনেজ, বাঁধ সংক্রান্ত সবকিছুই আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি যদি একটু বলি, গত 24 ঘন্টার যে নদ নদীর পানি বৃদ্ধির খবর, সেটি হচ্ছে গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 50 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে সুরমা নদীতে, এবং সকাল 9টা থেকে এখন বিকাল 3টা পর্যন্ত আরো 7 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে একদিনে 57 সেন্টিমিটার পানি বৃদ্ধি পাওয়াটা কিন্তু একটি ভয়ের বিষয়। যদি বন্যা হয় সেক্ষেত্রে প্রশাসন প্রস্তুত আছে। আশঙ্কার বিষয় ধানগুলো ঘরে উঠবে কিনা, সেটি শঙ্কার বিষয়। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভাঙার আগেই জলাবদ্ধতার কবলে সুনামগঞ্জের হাওড়াঞ্চল। চোখের সামনে পাকা ধান তলিয়ে যেতে দেখে ঝুঁকি নিয়েই বুক পানিতে নেমে ধান কাটছেন চাষিরা। অতিরিক্ত মজুরি দিলেও শ্রমিক মিলছে না। আগাম বন্যার বিজ্ঞপ্তিতে জলের সাথে যুদ্ধ করে কিছু ধান কাটা গেলেও রোদের অভাবে চারা গজাচ্ছে ধানে। সোনারঙা পাকা ধান তলিয়েছে বৃষ্টির জলে। অন্যদিকে কৃষকের প্রাণ ঝরছে বজ্রপাতে হাওরে নামলে। ঘাম ঝরানো ফসল বাঁচাতে প্রাণের পরোয়া না করেই বুক পানিতে নেমে চলছে কৃষকের সংগ্রাম। নিদারুণ এই দৃশ্য সুনামগঞ্জের প্রতিটি হাওরে। ঠান্ডা বাতাস, তাছাড়া পানির তো আমরা পানির ধান কাটা যায় না। 6টা থেকে এই পর্যন্ত আমরা ধান কাটতেছি, খুব করে কষ্ট করে কাটতেছি। আমরা কৃষক, এই ধান না কেটে পারি না। এত মায়ার ধান এত কষ্ট করে লাগানোর পর, কারণ এই ধান যদি কেটে নিয়ে আসে মনে খুব কষ্ট। আমার 10 কের জমিনের মধ্যে 2 কের জমিন কাটতাম পারছি, আর বাদ বাই গেছে কি। আমার মতো হাজারো কৃষক আছে, তারা হাজার হাজার কের জমিন গেছে, কেউ তো ঠিকঠাক মতো কাটতে পারছে না। পাকা ধান জলমগ্ন থাকায় জমিতে নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। বেশি মজুরি দিলেও পাওয়া যাচ্ছে না শ্রমিক। অসহায় কৃষকের সারা বছরের খোরাক তলিয়ে যাচ্ছে চোখের সামনেই। চতুর্মুখী এমন সংকটে দিশেহারা চাষিরা। শ্রমিক বলতেও নাই, আর শ্রমিকের মজুরি অনেক বেশি। এই কারণে অনেক কষ্ট করে নিজের জমি নিজেও কাটতেছি, যতটুকুই পারা যায় শ্রমিক ব্যবস্থা করে কাটতাম আর কি। ধান লইয়া যে পানির মাঝে লইতাছি, কাটটা পানির তলে কামলায় 1000 টাকা রুজ দিয়া, 1400 টাকা রুজ দিয়া বেগালতা করি ফাই না, কামলা ফাই না। নিজে নাইমা টাইম মাঝে ধান চান লইয়া, বাচ্চা কাচ্চা লইয়া কাটটা এই অবস্থা করে লইছি। যে সুগাই আমি কি কইরা এই চিন্তায় জান বাসে না। হারভেস্টার তো আছে, তবে ওদের এলাকা কোনো জায়গায় পানি লাগিলাম না, আবার কোনো জায়গায় তেল সম্পর্ক লাগিলাম না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে মঙ্গলবার পর্যন্ত হাওরে ধান কাটা হচ্ছে 44%। বাকি যতটুকু কর্তন হয়নি তার বেশিরভাগই নিমজ্জিত। হাওড় এবং নন হাওড়ে প্রায় আমাদের 44.50% কর্তৃত হয়েছে, অর্থাৎ 99,483 হেক্টর। এবং জলাবদ্ধতা আমাদের আজ পর্যন্ত প্রায় 7,000 হেক্টর প্রাথমিকভাবে জলাবদ্ধতা হয়েছে। এর মধ্যে 2,047 হেক্টর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংকট মোকাবেলায় নিয়মিত দিক নির্দেশনা দিচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসক জানালেন, এই দুঃসময়ে তারা কৃষকের পাশে আছেন। আশেপাশ থেকে যারা একটু ফ্রি আছে তারা যেন এসে কাজটা করে দেয়। তবে আমরা আসলে যদি আমরা জানি না, যদি আবার পূর্বাভাস যদি মিলে যায়
তাহলে হয়তো আমাদের এই কিছু ধান 100% কর্তন করাটা আমাদের আলটিমেটলি শেষ পর্যন্ত হবে কিনা একটু আমরা চিন্তিত, তবে মেজরিটি হয়ে যাবে ইনশাল্লাহ। জলাবদ্ধতা, শিলাবৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগে সর্বস্ব হারানো কৃষকদের তালিকা তৈরি করে সরকারি সহযোগিতা প্রদানের দাবি ভুক্তভোগীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সুনামগঞ্জ সহ হাওর বেষ্টিত 3 জেলায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহায়তা দেবে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনেও দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এছাড়াও রাজধানীর উপর চাপ কমাতে দেশের সকল অংশে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে, আর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে বলে জানান সরকার প্রধান। সংসদের প্রথম অধিবেশনের 24তম কার্যদিবস। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের পর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে গৃহীত নোটিশের আলোচনায় উঠে আসে হাওর এলাকায় প্রবল বৃষ্টি আর বন্যার ক্ষতি পোষানোর ইস্যু। এলাকায় রোড, মিডিয়াম, সড়ক দিয়ে নিজ থেকেই সংসদ নেতা জানান, সুনামগঞ্জ সহ 3 জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহায়তা দেবে সরকার। যে সকল এই 3টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। এর আগে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মৌলিক নাগরিক সেবার বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে 2 সিটি কর্পোরেশনের পদক্ষেপগুলো সংসদকে জানান প্রধানমন্ত্রী। বলেন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে এমন প্রশ্নে সংসদ নেতা জানান, এতে মূল্যস্ফীতি বরং কমবে। এই টাকাটা যখন তার কাছে যাচ্ছে, সে যখন খরচ করছে, এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। এক কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। ফ্যামিলি কার্ডে যে অর্থ দেওয়া হচ্ছে তা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্য সবগুলো প্রকল্পের চেয়ে বেশি বলে সংসদকে জানান সরকার প্রধান। বলেন, যারা এই বেষ্টনীর আওতায় কয়েকটি সুবিধা পাচ্ছে সেগুলো সমন্বয় করবে সরকার। কয়েকটি সুবিধা একজন ব্যক্তি পাচ্ছেন, তো সেগুলোকে আমরা কাট ডাউন করব। প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার, যেখানে নারী ও শিশুরা হবে টেকসই উন্নয়নের সম অংশীদার। মাধ্যমে সকল বর্জ্যকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বাইরেও হাম উপসর্গ নিয়ে হাসপাতালে প্রতিদিনই রোগীদের ভিড় বাড়ছে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে হাম ও উপসর্গ নিয়ে 10 জন ভর্তি হয়েছেন, চিকিৎসাধীন আছেন 113 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 6 জন। চাঁদপুরেও হাম উপসর্গ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর চাপ বাড়ায় চাঁদপুর 250 শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড সম্প্রসারণ করা হয়েছে। সকাল থেকে হাসপাতালে 36 জন শিশু, 6 জন প্রাপ্তবয়স্ক ভর্তি রয়েছে। জেলায় এ পর্যন্ত হাম সন্দেহে 4 শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে 64 জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া সিলেট, চট্টগ্রাম, খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও উপসর্গ নিয়ে প্রতিদিন রোগী ভর্তি হচ্ছেন। হাম প্রতিরোধে বিভিন্ন জেলায় টিকাদান ক্যাম্পেইন চলছে।
জামালপুর জেনারেল হাসপাতালে এক রোগীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন করা হয়। রোগীর স্বজনরা জানান, পেটে ব্যথা নিয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয় 5ম শ্রেণীর শিক্ষার্থী আফসানা। গতকাল অপারেশনের পরে তাকে পোস্ট অপারেটিভ কক্ষে রাখা হয়। বিকেলে প্রয়োজন না হলেও একজন নার্স আফসানার শরীরে ও পজিটিভ রক্ত প্রয়োগ করেন। স্বজনদের দাবি আফসানার রক্তের গ্রুপ এ নেগেটিভ। কিছুক্ষণ পরে বিষয়টি বুঝতে পেরে রক্ত দেয়া বন্ধ করে দেয় অভিযুক্ত নার্স। বিষয়টি জানাজানি হলে শিশুটিকে চিকিৎসা দেওয়া শুরু করে অন্যান্য চিকিৎসকরা এবং জড়িত নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। নার্স হচ্ছে আরেকটা রোগী যার সিজার হয়েছে, তার ব্লাডটা তার অবহেলার কারণে তার ভুলবশত আমার বাগ্নিকে পুশ করে। কর্তব্যের গাফলতির জন্য যে সমস্যাটা হয়েছে এটা একটা বড়ই ভুল। যে কোনো কারণে এটা যদি রক্তটা বেশিক্ষণ চলতো তাহলে তার জীবন নাশের সম্ভাবনা থাকতো। তা আলহামদুলিল্লাহ সে পর্যায়ে যায়নি। আমরা এই ব্যবস্থার জন্য একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। চারপাশে যখন বিদ্যুতের আলোয় আলোকিত, তখন প্রতিবেশীর বাধার মুখে বাড়ি নির্মাণের 31 বছর পার হলেও কুপির আলো জ্বালিয়ে জীবনযাপন করছে মুন্সিগঞ্জের মীরকাদিম পৌর এলাকার একটি পরিবার। শুনতে অবাক লাগলেও তীব্র গরম আর নিকোষ কালো রাত এভাবেই পার করেন মাস্টার্স পরীক্ষার্থী পারমিতাদের পরিবার। দুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ চায় ভুক্তভোগী পরিবারটি। ডিজিটাল যুগেও কুপির আলোয় চলছে পড়াশোনা, আর এইভাবেই সর্বোচ্চ ডিগ্রি অর্জনের প্রস্তুতি নিচ্ছেন পারমিতা সরকার। লোডশেডিং নয়, পারমিতাদের ঘরে কখনোই পৌঁছায়নি বিদ্যুতের আলো। মুন্সিগঞ্জ সদরের সুধারচর এলাকায় 31 বছর আগে ঘর নির্মাণ করেন পারমিতার বাবা পরেশচন্দ্র সরকার। বাড়ির পাশের একটি জমি নিয়ে দ্বন্দ্ব প্রতিবেশী বিনয় ও রামকৃষ্ণের সাথে। এরই জেরে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে বারবার বাধার মুখে পড়তে হয়েছে তাদের। ফলে এলইডি লাইটের এই যুগেও কুপির আলোতে রাত কাটে পরেশচন্দ্রের। এভাবে মেয়েকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশ করিয়েছেন। জ্ঞান হওয়ার পর থেকেই দেখতেছি যে আমাদের বাসায় কারেন্ট নাই। ইন্টার পরীক্ষা দিচ্ছি, এসএসসি পরীক্ষা দিচ্ছি, সব এই কুপির আলোতে পড়তে হয়েছে আমার এই কুপির আলোতে। ঘর ভেঙে গেছে, ঘরটা যে তুলুম তাও মিস্ত্রি বলে কারেন্ট ছাড়া আমরা রান্না চালাইতে পারতাম না, আপনি বিদ্যুৎ আগে আনেন তারপরে ঘরের কাজ। আমার ছেলে নাই, জায়গা বেশি, এবং একটা মাইয়া বিয়ে দিলে যে আমার অত্যাচার করে এক ভাইয়ে রেখা দিয়েছে 92 টনে। আর আমারও ওই অবস্থায় কয়েকবার মাইরও দিছে আমারে এই সম্পত্তি কিন্তু কোর্টে গিয়ে তারে পারে না, আইনগতভাবে আমি রায়। বিদ্যুৎ সংযোগ নিতে হলে প্রতিবেশীদের জায়গার উপর থেকে তার টানতে হবে। ভুক্তভোগীদের দাবি, জমির বিষয়ে সমঝোতা না করায় তার টানতে বাধা দেন প্রতিবেশীরা। গ্রাম পঞ্চায়েতের ধারে ধারে ঘুরেও হয়নি সুরাহা। এই পর্যন্ত অনেক টাকা খরচ হয়েছে, এগুলো টাকা দিয়ে আনলে পরে বাধা দিয়ে রাখে, কিন্তু আমাকে ওই কারেন্ট এখানে বসাইতে দেয় না। বিষয়টি অকপটে স্বীকার করেন প্রতিবেশী বিনয় ও রামকৃষ্ণ। জানান, জমি নিয়ে সমঝোতায় না এলে নিজেদের জায়গার উপর থেকে বিদ্যুতের লাইন টানতে দেবেন না তারা। সমাজ থেকে আমরা না করছি যে লাইন দিবেন না, কারণ হ্যাঁ সমাজের মানে না, সমাজের এক করে রাখছে সোজা কথা। আমার জায়গা তো ব্যক্তিগত, এটা ব্যক্তিগত উপরে আমি সরকার লাইনটা দিব, এটা তো একদিনের লেগে না, চিরদিনের দিতে হইব। আমার দিতে হইলে সমঝোতা করতে হইব ভাই, সমঝোতা না করলে তো আমি দিব না। আমার জায়গাটা আইতাছে, আবার আমার জায়গাটা আমি তো ইচ্ছা করলে আমি রাস্তা বন্ধ করে দিতে পারি, কারণ একটা মানুষের তো কুকুরও যেতে দেয়। আমার মামলাটা শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু করতে পারবো না। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি পল্লী বিদ্যুতের থেকে লোক নিয়ে গিয়ে আমি তার বাসাটি ভিজিট করব এবং তার ওখানে বিদ্যুতের সংযোগ দেওয়ার ক্ষেত্রে আমাদের দিক থেকে যেটি করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের আন্তরিকতা থাকবে। মুন্সিগঞ্জ সদর উপজেলাকে বহু আগেই শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে, অথচ এই উপজেলার বাসিন্দা হয়েও পারমিতাদের ঘরে এখনো নেই বিদ্যুৎ। তবে কি সমাজ, রাষ্ট্র পারমিতাদের আধারে রেখে আলোর পথে হাঁটতে চায়, নাকি নতুন সরকার তাদের ঘরে আলো প্রজ্বলনের ব্যবস্থা করবে? সেই প্রশ্ন থাকলো আমাদের। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। তাঁত শিল্পে সমৃদ্ধ সিরাজগঞ্জে এখন স্থবিরতা। ঘন ঘন লোডশেডিং আর জ্বালানি সংকটে অতিষ্ঠ মালিক শ্রমিকরা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে দেশের বৃহত্তম এই শিল্প। উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় একদিকে লোকসানে পড়ছেন তাঁত মালিকরা, অন্যদিকে শ্রমিকদের আয় রোজগারও কমছে। বিদ্যুৎ না থাকায় অন্ধকারে ডুবেছে তাঁতপল্লী। বাধ্য হয়ে মোমবাতির আলোতে হাতে চালানো মেশিনে কাপড় বুনছে শ্রমিক।
তাৎকুঞ্জ হিসেবে ব্র্যান্ডিং জেলা সিরাজগঞ্জ। বেলকুচি, এনায়েতপুর সহ 9টি উপজেলায় প্রায় 15 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত। প্রায় 5 লাখ তাঁতকলের বেশিরভাগই পাওয়ার লুম। তবে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, কাঁচামালের দাম বৃদ্ধি সহ বেশ কিছু কারণে সাময়িকভাবে বন্ধ বহু কারখানা। আগে বিদ্যুৎ না থাকলে জেনারেটর দিয়ে কাজ চললেও বর্তমানে পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় ভোগান্তি বেড়েছে। যেহেতু পাওয়ার লুম চলে সেজন্য আমাদের কারেন্টের প্রয়োজন আছে এবং মানে কন্টিনিউয়াস যদি না থাকে তাহলে কিন্তু আমরা শ্রমিকরা উঠে গেলে আবার তাদের বুঝতে হয় এটা উৎপাদনে আমাদের ব্যাহত হচ্ছে খুব। লোডশেডিংয়ের কারণে আমাদের তাঁত শিল্প ব্যাহত হয়ে যাইতেছে, যার কারণে আমাদের এখন তাঁত চালান কষ্ট হয়ে যাইতেছে। অব্যাহত লোডশেডিংয়ের কারণে পর্যাপ্ত কাজ না থাকায় সংসারের ব্যয় নিয়ে হিমশিম খাচ্ছে শ্রমিকরা। 1 ঘন্টা বিদ্যুৎ থাকে আর 3 ঘন্টা থাকে না, এটা আমাদের সংসার চালানো খুব কষ্ট। যে কাজ দিচ্ছে মালিকে আমরা কাজ করতে পারতেছি না। 2-3 ঘন্টা করে কারেন্ট থাকে, যায় আইসে এবার তো আমরা কাম করতে পারি না। মনে করেন এবার কামাই করি 4000, এবার কামাই হয় 1500। এখন যদি এখানে কাজ না করতে পারি তাহলে আমার সংসার চলবে কিভাবে? উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তাঁত শিল্পকে সচল রাখতে ফুয়েল কার্ডের মাধ্যমে মালিকপক্ষকে জ্বালানি তেল সরবরাহ করার চেষ্টা করছেন তারা। তাঁতিদের জন্য আসলে আমরা তাঁত বোর্ডের মাধ্যমে তারা যদি প্রকৃত তাঁতি হয়ে থাকে সেক্ষেত্রে একটা প্রত্যয়ন নিয়ে তাদেরকে তাদের যতটুকু চাহিদা মোতাবেক তেল দেওয়ার চেষ্টা করছি। বৈধ 2 জন ডিলারের একজনকে আমরা তাঁত মালিকদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি এবং তারা কিন্তু তেল পাচ্ছে এবং তাদেরকে সাপ্লাই দিচ্ছে। ঐতিহ্যবাহী এই শিল্প রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ময়মনসিংহ শহরে স্কুল ছাত্রীদের সামনে এক ব্যক্তির অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে একই ধরনের অপকর্ম করে আসছিলেন ওই অভিযুক্ত ব্যক্তি। এদিকে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর অভিযুক্ত মাহমুদুল হাসানকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজে দেখা যায় স্কুল ছুটির সময় গলিপথে দাঁড়িয়ে এক ব্যক্তি নারী শিক্ষার্থীদের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করছে সে। ঘটনাটি ময়মনসিংহের নতুন বাজার এলাকার। ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, ফলে আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। আমি একজন মেয়ের বাবা, আমার একটা ছেলে এখানে পড়ে, কিন্তু আমার কাছে ওই জিনিসটা অনেক খারাপ লাগছে। আমরা নিজেরাই অনিরাপদ বোধ করি, আর এরকম একটা স্কুলের পাশে একটা এলাকায় এরকম কখনোই কাম্য না। যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে তো মানে এটা মেনে নেওয়া যায় না, কারণ বাচ্চা এত নিরাপদ না। গত বৃহস্পতিবারের এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে ধরে স্কুল কর্তৃপক্ষের কাছে নিয়ে যায় অভিভাবকরা। পরে জানা যায় প্রায় 6 মাস ধরে একই ধরনের অপকর্ম করে আসছে মাহমুদুল হাসান নামের এই ব্যক্তি। তবে তাকে আইনের হাতে না তুলে শুধু মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিভাবকরা ওনাকে রাস্তা থেকে ধরে নিয়ে স্কুলের অফিস রুমে নিয়ে গেলেন। তারপরে আমি আসার পরে কথা বললাম, তাকে ধরছিলাম যে তুমি কতদিন যাবত এখানে আসো। পরে বলছে আমি বেশ কিছুদিন যাবত আসি, কিন্তু আমাদের নজরে পড়ে না। এই গলিতে সাধারণত সকালবেলা যখন মেয়েরা ঢুকে তখন তো আর আমরা এখানে থাকি না। অভিযুক্ত মাহমুদুল হাসান শহরের ছোটবাজার এলাকার একটি শাড়ি কাপড়ের দোকানের কর্মচারী। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সে পলাতক। স্কুলের মালিকের সাথে কথা বলার পরে তো ওনাকে দোকানে আনা হয়েছিল। ওখানে আনার পরে উনি নাস্তা করে চলে গেছে স্যার দেশে। বিষয়টা আমরা দেখেছি, তো অফিসার ইনচার্জ মহোদয় আমাদেরকে এই দোষী ব্যক্তিকে ধরার জন্য তৎপর থাকতে বলছেন। আমরা খোঁজাখুঁজি রাখছি, ওনাকে পাওয়া মাত্রই ওনাকে আইনের আওতায় আনা হবে। স্কুল কলেজের সামনে বখাটেদের উৎপাত বাড়ছে বলে অভিযোগ তুলে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিকৃত রুচি মানুষগুলো যেন কোনোভাবেই জেলখানা থেকে বেরোতে না পারে, সেজন্য আইনের সর্বোচ্চ প্রয়োগ দরকার এবং যাদের সঙ্গে এই ঘটনা করেছে তাদেরকে কাউন্সিলিং দরকার। ইতিমধ্যেই ময়মনসিংহের সর্বোচ্চ প্রশাসনকে 2-3 বার বলেছি এটার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য এদের বিরুদ্ধে। এই ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। ঘটনাটি নিশ্চয়ই আপনাদের মনে ঘৃণার জন্ম দিয়েছে, তবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন সেই ছবির মাঝে 2টি শিশু যাদের সাথে এই অপরাধ হচ্ছিল তাদের ছবিও দেখা যাচ্ছে। একের পর এক শেয়ার করছি, প্রতিবাদ জানাচ্ছি এই অজুহাতে, কিন্তু আমরা নিজেরা কি খেয়াল করেছি আমরা যে সেই 2 শিশুরও নিরাপত্তা লঙ্ঘিত করছি? এই প্রশ্ন আমাদের মধ্যে আসতে হবে।
বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। বিনামূল্যে বই ও খাবারের পর এবার বিনামূল্যে পোশাক ও পাটের স্কুল ব্যাগ, জুতা পেতে যাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে সরকার এই কর্মসূচি প্রতিটি উপজেলার 2টি প্রাথমিক বিদ্যালয়ের শুধু প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাস্তবায়ন করতে যাচ্ছে। পাইলট এই কর্মসূচি শুরু হবে জুলাই থেকে। ব্যবসায়ীদের সহায়তায় পরবর্তীতে এই কর্মসূচি মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়েও বাস্তবায়ন করা হবে। দেশব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পোশাক, পাটের তৈরি স্কুল ব্যাগ, জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে সরকারের সিদ্ধান্ত জানান এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, সব ছেলেদের পোশাক একই রকম হবে, সব মেয়েদের পোশাকও হবে একই রকম। শিক্ষামন্ত্রী ম এহসানুল হক মিলন বলেছেন, বৈঠকে বিজিএমইএ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1 লাখ শিক্ষার্থীদের জন্য এসব উপকরণ দেওয়ার আশ্বাস পাওয়া গেছে। অন্যান্য ব্যবসায়ীরাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আর জুলাই থেকে প্রাথমিক স্কুলের জন্য এসব উপকরণ বিতরণের কর্মসূচি শুরু হবে, যা পর্যায়ক্রমে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায়ও দেওয়া হবে। আগামী 180 দিনের ভিতরে যে আমাদের প্রোগ্রামগুলো রয়েছে শিক্ষা মন্ত্রক, প্রথমত হলো আমাদের কোমলমতি শিশুদের ব্যাগ এবং ড্রেস বিতরণ, সেই জায়গায় উদ্যোক্তারা এগিয়ে এসছেন। সমস্ত ছেলে বাচ্চাদের একই ধরনের পোশাক হবে, একই ধরনের ব্যাগ হবে। মেয়ে শিক্ষার্থীদের একই ধরনের ড্রেস হবে, একই ধরনের ব্যাগ হবে। এটার কোনো ব্যত্যয় হবে না, একই রকম হবে, এবং জুতাও একই রকমের হবে। সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো বিপুল পরিমাণের অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করেছে পুলিশ। ভোরে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে ট্রাক ভর্তি আম জব্দ করা হয়। পুলিশ জানায়, কেমিক্যাল দিয়ে অপরিপক্ক আম পাকিয়ে বাজারে বিক্রি করা হচ্ছিল এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশাসন ও পুলিশ। চট্টগ্রামের ফলমন্ডি যাওয়ার পথে ওই ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত 9000 কেজি রাসায়নিক মেশানো আম পরে ধ্বংস করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি খালে ইউনিয়ন পরিষদ নির্মিত একটি সাঁকো ও চলাচলের রাস্তা অবৈধভাবে বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে সীতারামপুর গ্রামের 32টি পরিবারের 5 শতাধিক মানুষ। নিষেধ করা হলেও অভিযুক্তরা তা মানছেন না। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। গোপালগঞ্জ কাশিয়ানীর পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রাম এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে প্রায় 10 বছর আগে সরকারি জায়গায় সড়কটি নির্মাণ করে ইউনিয়ন পরিষদ, কিন্তু গত 15 এপ্রিল রাস্তার মাটি কেটে এবং বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেওয়া হয়। আংশিক ভেঙে দেওয়া হয় রাস্তার মাঝে সরকারি খালের উপর ইউনিয়ন পরিষদের নির্মিত বাঁশের সাঁকোটিও। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় স্বপন শরীফ এবং রমজান শরীফ সহ কয়েকজন পথটি রুদ্ধ করে দিয়েছেন। এতে 32টি পরিবারের প্রায় 500 মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন। এটা রাস্তা ছিল সরকারি রাস্তা এবং চেয়ারম্যানের অনুমতিতে এদিকে রাস্তা হয়। সামগ্রিক আমরা চলাচল করতে পারতেছি না, আমাকে লোকজন হাটে যেতে পারতেছে না। এই যে ধান হয়েছে আমাকে 60 মন, একটা লোক যাচ্ছে আমাকে বৃষ্টি বন্ধ ভেঙে গেছে। এই অত্যাচার আমরা এখন অনেক কষ্ট করতেছি, আমাদের অত্যাচার সস্তে না, ছেলে মেয়ে নিয়ে আমরা খুব কষ্টে আছি। অভিযুক্তদের দাবি, জমির মালিকানা তাদের, চলাচলের রাস্তা দিতে রাজি নন তারা, তবে জায়গার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা। এটা ওরা ব্যক্তিগতভাবে জোর করে করছে, এটা কোনো ইউনিয়ন পরিষদের না, ঠিক আছে? এনে ইউনিয়ন পরিষদের না, এই জায়গা এনে মাটি কাটা আমার, আমরা বাড়ি ছিলাম না, আমার জায়গাতে মাটি কাটে আমার জায়গায় বেঁধে এনেছে। মেম্বাররা দিলে হবে কি, মেম্বার আমাকে কাছে শুনি নেবে তো। ইউপি সদস্য বলছেন, ঘটনার পর অভিযুক্তদের নিষেধ করা হলেও তারা কর্ণপাত করছেন না। খাল তাদের জায়গা না, তাদের বলে নিচে বলছে জায়গা, তাদের এখন বলতেছে বক্তব্য দিচ্ছে আমাকে নিচে বলছে জায়গা, এরপরে মাপে কি আসবে এটা বলতে হবে না। তাদের মানা করছে যে এই পথ বন্ধ করে না, এই কাজ করে না, আমার বলার জন্য বলে এসেছি। হ্যাঁ, জনগণের পথ বন্ধ করে না, আমার যেটুকু প্রয়োজন দরকার ছিল সেটুকু বলে এসেছি, তারা এখন শোনে না। গ্রামবাসীর চলাচলে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। তাপস সরকার, যমুনা নিউজ। আর এই ছিল আমার কাছে